হ্যালো স্টুডেন্টস, আমি ডক্টর কৌশিক মুখার্জি, ফিজিক্স ডিপার্টমেন্ট, বিবি কলেজ আসানসোল। আজকে অসিলেশনস অ্যান্ড ওয়েভের যে ইন্ট্রোডাক্টরি ক্লাস সেটা আমি বলছি। আমরা প্রথমেই জেনে নেব যে পিরিয়ডিক মোশন কি। প্রথমেই আমরা জেনে নেব যে পিরিয়ডিক মোশন কি। পিরিয়ডিক মোশন হচ্ছে বা পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি যেটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর রিপিটেড হয়, ফিক্সড টাইম ইন্টারভাল পরে পরে রিপিটেড হয়। তো এইরকমই একটা পিরিয়ডিক মোশন হচ্ছে, পর্যাবৃত্ত গতি হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। তো এই সরল দোলগতিটা কি? এটা হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ পিরিয়ডিক মোশন, যেখানে কি হয়, কোনো একটা পার্টিকেল যদি সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, তাহলে তার উপরে যে ফোর্সটা অ্যাপ্লাইড হয় সেই ফোর্সটা সবসময় ইকুইলিব্রিয়ামের দিকে ডাইরেক্টেড হয় এবং সেই ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে, সেই নির্দিষ্ট ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে পার্টিকেলটার যে ডিসপ্লেসমেন্ট হয় সেই ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল হয়। তো এরকম সিম্পল হারমোনিক মোশন আমরা অ্যাপ্রক্সিমেটলি বলতে পারি একটা সিম্পল পেন্ডুলামের মোশন। একটা স্প্রিংয়ের মধ্যে আমি একটা মাস ঝুলিয়ে দিলাম, সেই মাসটাকে টেনে ছেড়ে দিলাম, তাহলে যে স্প্রিংটার যে দোলন হবে, যে ভাইব্রেশন হবে, সেইটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ। তবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি যে স্ট্রেচিংটা করব বা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে তাকে দুলিয়ে ছাড়বো, সেই দোলানোটা যেন খুব বেশি না হয়। সেই দোলানোটা এমন হবে যেন সাইন থিটা ইজিক্যাল টু থিটা, এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা করতে পারি। তাহলে আমরা সেটাকে একটা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি হিসেবে চিহ্নিত করতে পারবো। আদারওয়াইজ কিন্তু তার মধ্যে অ্যানহারমোনিসিটি চলে আসবে। তো এখন আমরা বোঝবার চেষ্টা করি যে একটা সরল দোলগতিকে বা সিম্পল হারমোনিক মোশনকে আমরা কিভাবে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি এবং তার ইকুয়েশন অফ মোশনটা কেমন ধরনের হয় এবং সেখান থেকে আমরা কি কি তথ্য বাইরে বের করে নিয়ে আসতে পারি। তো এটা হচ্ছে একটা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে হুকস ল, যে ফোর্স অ্যাক্টিং ইজ ইকাল টু মাইনাস কে এক্স, যেখানে এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং নর্মালি এক্ষেত্রে আমরা এক্স ইজ ইকাল টু জিরো, যে ডিসপ্লেসমেন্টের জায়গা, সেইটাকে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলে থাকি। এবং কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট কে ইজ ইকাল টু কি হবে, তার ম্যাগনিটিউডটা আমরা কিভাবে লিখতে পারি, এফ বাই এক্স। অর্থাৎ ইউনিট ডিসপ্লেসমেন্ট প্রডিউস করার জন্য যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হবে সেইটাই হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে যদি আমরা বেশি ডিসপ্লেসমেন্ট তৈরি করতে চাই তাহলে বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হবে, অথবা ফোর্স কনস্ট্যান্ট যদি বেশি হয় তাহলে একই পরিমাণ ডিসপ্লেসমেন্ট তৈরি করতে গেলে আমাকে ফোর্সও বেশি দিতে হবে। কিন্তু এইখানে যে ফোর্সের কথা বলা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এইটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, প্রত্যানায়ক বল। অর্থাৎ যে ফোর্সটা পার্টিকেলটাকে আবার ইকুইলিব্রিয়ামের দিকে টেনে নিয়ে আসছে, এইটা কিন্তু, এই এফটা কিন্তু সেই ফোর্সটা। তাহলে এই যে প্রত্যানায়ক বল মাইনাস কে এক্স পার্টিকেলটার উপরে কাজ করছে, তাহলে তার জন্য সেই এম মাসের পার্টিকেলটার জন্য আমরা নিউটন সেকেন্ড ল কীভাবে লিখতে পারি? কারণ আমরা জানি যে নিউটনের সেকেন্ড ল অনুযায়ী কোনো বস্তুর উপরে যে বল কাজ করে, ফোর্স কাজ করে, সেটা হচ্ছে এম ইন্টু অ্যাক্সিলারেশন। তাহলে এম ডি টু এক্স ডিটি টু ইজ ইকাল টু মাইনাস কে এক্স। এবং সেটাকে আমরা একটু গুছিয়ে নিলে কেমন দেখতে লাগবে, ডি টু, সরি এখানে ডি টু এক্স হবে, এটা ডি টু এক্স ডিটি টু ইজ ইকাল টু মাইনাস কে বাই এক্স, কে বাই এম ইন্টু এক্স ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। অ্যান্ড এটা দেখো আমরা এখান থেকে 2 নম্বর ইকুয়েশন থেকে এটা বের করতে পারছি, রুট ওভার অফ কে বাই এম। এইখান থেকে কিন্তু আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিটা বের করতে পারছি। তাহলে আমরা দেখলাম যে আমরা কিভাবে একটা সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে তার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশনটা বের করতে পারি। এখন এই ইকুয়েশনটা সলিউশন আমাদের জানা আছে, খুব সিম্পল সলিউশন। এই সলিউশনটা হয় এইরকম টাইপের, x is equal to k a cos omega t plus theta, যেখানে থিটাটা হচ্ছে t is equal to 0 তে কণাটার দশা, এই জন্য এটাকে ফেজ কনস্ট্যান্ট বলে, বা প্রাথমিক দশা বা ইপকও বলা হয় অনেক সময়। আর ক্যাপিটাল এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা বিস্তার, ওই সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করছে যে পার্টিকেলটা তার, বা সিম্পল হারমোনিক মোশনের। এখন এখানে আমি খুব ছোট ছোট দুটো প্রবলেম দিতে পারি, সেটা হচ্ছে যে a cos omega t plus theta যেরকম ওই ইকুয়েশনটা সলিউশন, সেরকম a sin omega t plus p
সেটাও কিন্তু ওই ইকুয়েশনটার একটা সলিউশন হবে। এবং x ইজিক্যাল টু a সাইন ওমেগা টি প্লাস পি প্লাস বি সাইন ওমেগা টি প্লাস কিউ, এটাও কিন্তু ওই ইকুয়েশনটার সলিউশন হবে। তো আমি স্টুডেন্টদেরকে বলবো যে তারা এই যে দুটো প্রবলেম, এই প্রবলেমটা একবার চেক করে নিতে। কিছু করতে হবে না, শুধু জাস্ট d2x dt2 বার করতে হবে এবং দেখতে হবে যে এইটা ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার, মানে মাইনাস সাম কনস্ট্যান্ট স্কোয়ার x হচ্ছে নাকি। যদি হয়ে যায় তাহলে জানতে হবে যে ইকুয়েশনটা ভ্যালিড হচ্ছে, অর্থাৎ এই দুটো এক্সপ্রেশনও আমার সরল দোলগতির ইকুয়েশনের সমাধান। শুধু তাই নয়, আমরা যদি এরকম অসংখ্য সলিউশন নিই x1 x2 x3, তাহলে তাদের যোগফল এবং তাদের সুপারপজিশনও কিন্তু ওই ইকুয়েশনটার সলিউশন হবে। অর্থাৎ আমি যদি শুধু জাস্ট x1 প্লাস x2 প্লাস ডট 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 xn না করি, c1 x1 যেখানে প্লাস c2 x2 প্লাস c3 x3 প্লাস ডট 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 cn xn, এইভাবে যদি তার একটা ওয়েটেড সামও করি, তাহলে সেটাও কিন্তু ওই ইকুয়েশনটার একটা সলিউশন হবে। এবং এইটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল। এবং এই সুপারপজিশন প্রিন্সিপালটা শুধু সেক্ষেত্রেই ভ্যালিড হচ্ছে যখন আমরা ওই সাইন থিটা ইজিক্যাল টু থিটা এই লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনটা করেছি। কিন্তু যদি অ্যানহারমোনিসিটি থাকে তাহলে কিন্তু এই সুপারপজিশন প্রিন্সিপাল কাজে আসবে না। এবং এই সুপারপজিশন প্রিন্সিপালই হচ্ছে সরল দোলগতির ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা। এবং এইটা দিয়েই আমরা পরের লেকচারে দেখব যে সাইমালটেনিয়াসলি একটা কণার উপরে যদি একাধিক সরল দোলগতি সুপারপোজড হয়, কাজ করে, তাহলে তার রেজাল্ট্যান্ট মোশনটা কীরকম হচ্ছে। তো এখানে আমি ভেলোসিটিটা বের করেছি, জাস্ট dx dt করে দাও, ভেলোসিটি বেরিয়ে যাবে, এবং d2x dt2 করে দাও, অ্যাক্সিলারেশন বেরিয়ে যাবে। এবং খুব ইন্টারেস্টিংলি যেটা দেখতে পাচ্ছি যে অ্যাক্সিলারেশনটা কিন্তু আবার মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এ কস ওমেগা টি প্লাস থিটা হয়েছে, অর্থাৎ অ্যাক্সিলারেশনটা আবার কিন্তু এক্সকে ফিরিয়ে দিয়েছে, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এটাও আমরা বুঝতে পারছি যে এর অ্যাক্সিলারেশনটা সরল দোলগতি যে করছে তার অ্যাক্সিলারেশনটাও কিন্তু ডিসপ্লেসমেন্টের সঙ্গে প্রপোর্শনাল, কিন্তু ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে এর ডিরেকশন, অর্থাৎ ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে অ্যাক্সিলারেশনটা মুভ করে আছে। স্বাভাবিক ব্যাপার, যেহেতু ফোর্স ইকুইলিব্রিয়ামের দিকে মুভ করে আছে, আর আমরা জানি ফোর্স ইজিক্যাল টু এম ইন্টু অ্যাক্সিলারেশন, সুতরাং অ্যাক্সিলারেশনও ডিসপ্লেস ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকে মুভ করে আছে। তো এখন আমরা এখানে একটা টাইম পিরিয়ড ডিফাইন করতে পারি, যেটা নাকি t ইজিক্যাল টু 2 পাই বাই ওমেগা, সেইটা সমান আবার 1 বাই স্মল এফ, যেখানে স্মল এফটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর লিনিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্কটা কি হচ্ছে, ওমেগা ইজিক্যাল টু 2 পাই এফ। এখানে আমি পাশের ছবিটাতে ডিসপ্লেসমেন্ট, সব থেকে উপরে ডিসপ্লেসমেন্ট দেখিয়েছি কস ওমেগা টি, সুতরাং t ইজিক্যাল টু 0 এবং ফাই ইজিক্যাল টু 0, যদি আমি থিটা ইজিক্যাল টু 0 ধরি, তাহলে ওখানে t ইজিক্যাল টু 0-তে এ প্লাস এ হবে, এবং তারপরে কোসাইনের যে গ্রাফটা হয় সেইভাবে ওটা ফলো করবে। আর dx dt যেহেতু সাইন হয়ে গেছে, সুতরাং cos যেখানে ম্যাক্সিমাম, সাইন সেখানে 0 হবে, সেই জন্য এটা অন্যরকম হয়েছে। এবং একটা π/2 ফেজ ডিফারেন্স এখানে আমরা দেখতে পাচ্ছি ভেলোসিটির ক্ষেত্রে। আর থার্ড যে ছবিটা আছে একদম নিচে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন। এটা খুব পরিষ্কার, যেহেতু অ্যাক্সিলারেশনটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সুতরাং অ্যাক্সিলারেশনটা ঠিক এক্সের যেটা ডিসপ্লেসমেন্টের যেটা গ্রাফ তার উল্টো একটা গ্রাফ ফলো করছে। এবং এখানে আমি একটা ডটেড লাইন দিয়ে দেখিয়েছি। ডটেড লাইন দিয়ে কি দেখানো হয়েছে, যে ডিসপ্লেসমেন্টটা যখন 0 থেকে বেশির দিকে হচ্ছে, ভেলোসিটিটা তখন ম্যাক্সিমাম থেকে কমের দিকে হচ্ছে, আর অ্যাক্সিলারেশনটা তখন 0 থেকে নেগেটিভের দিকে হয়ে যাচ্ছে। সুতরাং এইখানে এই যে ফেজ ডিফারেন্সগুলো চলে আসছে, একটা হচ্ছে π/2 ভেলোসিটির ক্ষেত্রে, আর একটা হচ্ছে পাই বা 180 ডিগ্রি অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে, সেটা কিন্তু এই ছবি থেকে পরিষ্কার আমরা বুঝতে পারছি। তো এই যে a ইজিক্যাল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স পেলাম, এই যে নেগেটিভ সাইনটাই কিন্তু আমাকে বলে দিচ্ছে যে অ্যাক্সিলারেশন আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে পরস্পর বিপরীতমুখী। তো এরপরে আমি যেটা নিচে একটা কোয়েশ্চেন দিয়েছি, সেখানে একটা বিম অসিলেট করছে অ্যাকর্ডিং টু x ইজিক্যাল টু 0.0023 cos 100 পাই টি মিটার। এখানে আমি এই ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন বার করতে দিয়েছি t ইজিক্যাল টু 0.1 সেকেন্ডে। তো ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে কি করতে হবে, এই t এর জায়গায় 0.1 সেকেন্ড বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে।
ভেলোসিটি বার করতে গেলে কি করতে হবে? dx dt করতে হবে। সেই dx dt এর যে এক্সপ্রেশন হবে সেখানে t = 0.1 বসাতে হবে, এবং অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে যেটা x বেরিয়েছে সেইখানে আমরা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স যদি করে দিই তাহলেই অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে, বা দুবার ডবল ডেরিভেটিভও করতে পারি। এবং x যে এক্সপ্রেশনটা দেওয়া আছে 0.0023 cos 100 pi t, সেইখান থেকে আমরা কিন্তু ওমেগার ভ্যালুটাও বের করতে পারি, স্মল এফ এর ভ্যালুটাও বের করতে পারি, ক্যাপিটাল টি এর ভ্যালুটাও বের করতে পারি। তো এটা একটা এক্সারসাইজ হিসেবে থাকলো। আমি চাইবো যে স্টুডেন্টরা যেন এই প্রবলেমটা নিজের খাতায় করে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে যদি দেয় তাহলে আমি বুঝতে পারবো যে তারা ঠিক করছে না ভুল করছে। তাহলে এই গেল ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন ব্যাপার। এরপর আমি আরো দুটো প্রবলেম দিয়েছি, দুটো প্রবলেমই করে দেওয়া আছে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি জাস্ট। ডিটারমাইন দ্য মোশন অফ এ মাস m hung from a spring with spring constant capital স্মল k। তাহলে এটা ওপর থেকে নিচে স্প্রিংটা আছে, সেই জন্য আমরা ওয়াই অ্যাক্সিসটাকে আমাদের অ্যাক্সিস হিসেবে ধরছি, এবং যখন স্প্রিংটাতে কোনো রকম স্ট্রেচিং করা হয়নি তখন আমরা ধরে নিচ্ছি যে y = 0, এবং আমি যখন স্ট্রেচিং করে নিচের দিকে স্প্রিংটাকে নামাচ্ছি তখন y এর পজিটিভ ভ্যালু আমি ধরছি। তাহলে যেহেতু সেকেন্ড ল আমরা জানি, সুতরাং এক্ষেত্রে y হবে x এর জায়গায় y হয়ে যাবে। তাহলে m d2 y dt2 ওজনের সঙ্গে সমান হবে, তাই তো, ky হয়ে যাবে এখানে। তাহলে এটা হচ্ছে আনস্ট্রেসড স্প্রিংটাতে মাসটা ঝোলানোর পরের অবস্থা। এইবার আমি একটু মাসটাকে টেনে ছেড়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এখন নতুন y হয়ে যাবে, সেটাকে আমরা y প্রাইম দিয়ে লিখছি। সেই y প্রাইম হয়ে যাচ্ছে y মাইনাস mg বাই কে, যেহেতু ওই মাসের জন্য স্প্রিংটা ওই mg বাই কে পরিমাণ আগের ইকুয়েশনটা থেকে আমরা পেয়ে যাচ্ছি y mg বাই কে পরিমাণ ডিসপ্লেসড অলরেডি হয়েছিল। তারপরে আরও যে ডিসপ্লেসমেন্টটা এক্সট্রা ডিসপ্লেসমেন্টটা হলো সেটা হচ্ছে y মাইনাস mg বাই কে। তাহলে এখন ইকুয়েশনটা হয়ে গেল y প্রাইমের টার্মে m d2y prime dt2 minus k y prime। এখানে কি বোঝা যাচ্ছে যে y প্রাইম দেওয়ার জন্য একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছে, সেইটা এই ফোর্সটাকে ব্যালেন্স করছে। তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটা আমাদের ইকুয়েশন 2 এর সঙ্গে একই রকম দেখতে। তাহলে এটা কিসের মোশন হলো? এটা হলো একটা সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। এইবার নেক্সট আমি আরেকটা প্রবলেম দিয়েছি। এখানে ওমেগার জায়গায় কে আছে? আগের প্রবলেমটাতে ওমেগার জায়গায় কে আছে? √k/m। ওমেগা স্কোয়ারের জায়গায় k/m, তাহলে ওমেগার জায়গায় k/m। তাহলে একটা স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট এবং যে পার্টিকেলটা স্প্রিং থেকে ঝুলিয়েছি তার মাসের উপরে কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন নির্ভর করছে, এবং সেখান থেকে t = 2π/ω করে আমি টাইম পিরিয়ড বার করতে পারি, আর স্মল f = 1/T করে আমি লিনিয়ার ফ্রিকোয়েন্সিটাও বার করতে পারি। এবং সেই ধরনের একটা প্রবলেম নিচে দেওয়া আছে যে when a mass is stretched to a spring attached to a spring, it is observed to oscillate at 10 Hz. Suppose the spring is cut into two half and again the mass is attached. At what frequency will the mass now oscillate? তো আমরা নর্মালি জানি যে একটা স্প্রিংকে আমি যদি দুটো ভাগে কেটে দিই, সমান ভাগে কেটে দিই, তাহলে তার স্প্রিং কনস্ট্যান্টটা ডবল হয়ে যায়। এটা খুব কিন্তু নর্মাল ব্যাপার। একটা বড় স্প্রিংকে আমরা যতটা সহজে, আমরা এটা লক্ষ্যও করে থাকবো হয়তো, যে একটা বড় স্প্রিংকে আমি যতটা সহজে স্ট্রেচ করতে পারি, একটা ছোট স্প্রিংকে কিন্তু ততটা সহজে স্ট্রেচ করতে পারি না, আমাকে বেশি ফোর্স দিতে হয়। কেন দিতে হয়? তার কারণ স্প্রিং কনস্ট্যান্টটা বেড়ে যায়। ছোট স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্টটা বেড়ে যায়। তো এখানে প্রমাণ করেও দেখানো আছে যে নতুন যে স্প্রিং কনস্ট্যান্ট হবে কে প্রাইম, সেটা কিন্তু টোয়াইস কে হবে। তাহলে নতুন ফ্রিকোয়েন্সিটাও রুটের ভেতরে কে এর বদলে টোয়াইস কে হয়ে যাবে। তাহলে শুধু কে দিয়ে যদি 10 ছিল, তাহলে নতুন কে যেটা 2k হয়ে গেছে সেইটা দিয়ে √2 × 10 হয়ে যাবে। তাহলে সেটা ক্যালকুলেট করলে মোটামুটি 14 Hz আসছে। তো এই গেল একটা বেসিক এলিমেন্টারি আইডিয়া অ্যাবাউট দ্য সিম্পল হারমোনিক মোশন, এবং তার টাইম পিরিয়ড, তার অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, তার লিনিয়ার ফ্রিকোয়েন্সি এবং তার প্রপার্টিজ, তার অ্যামপ্লিটিউড, ফেজ সম্পর্কে বক্তব্য। আসলে এই লেকচারটা আমার এই কারণেই দেওয়ার উদ্দেশ্য যে পরে যেটা আমাদের সিলেবাসে যেটা বেশি করে পড়তে হবে সেটা হচ্ছে সুপারপজিশন। তো সুপারপজিশনটা পড়তে গেলে আমাকে এই ফান্ডামেন্টাল যে জায়গাটা সেটা খুব পরিষ্কার করে বুঝে নিতে হবে।
তো নেক্সট দিন আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে সুপারপজিশন প্রিন্সিপাল থেকে শুরু করব এবং দেখব যে একাধিক লিনিয়ার হারমোনিক অসিলেটর বা সিম্পল হারমোনিক মোশন যদি কোনো একটা পার্টিকেলের উপরে পড়ে তাহলে তার রেজাল্ট্যান্ট মোশনটা কীরকম হয় বিভিন্ন দিক থেকে। আমরা কখনো লিনিয়ার কোলিনিয়ার ধরবো, কখনো পারপেন্ডিকুলার ডিরেকশন থেকে ধরবো, কখনো একই ফ্রিকোয়েন্সি ধরবো, কখনো আলাদা ফ্রিকোয়েন্সি ধরবো। এরকম বিভিন্ন ক্ষেত্রে সুপারপজিশনের ফলে রেজাল্ট্যান্ট মোশনটা কি হচ্ছে সেইটা হচ্ছে আমার পরের লেকচারের বক্তব্য। তো আজকের মতন এখানেই থাক। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি সবাইকে বলবো যে এই স্লাইডগুলোতে যা লেখা আছে সেই লেখাটাকে খাতাতে পরিষ্কার করে পয়েন্ট ওয়াইজ লিখে নিতে, তাহলে এটা একটা সুন্দর নোট হয়ে যাবে যেটা পরবর্তী ক্ষেত্রে আমাদের পরীক্ষাতেও কাজে লাগবে। তো থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স, আমাকে শোনার জন্য। এবং এই সংকটময় পরিস্থিতিতে আমরা মাস্টারমশাইরা সবসময় তোমাদের পাশে আছি এবং যখন যে ধরনের পড়াশোনার ব্যাপারে হেল্প দরকার হবে আমরা সেটা করব।